১৯৭৫ সাল, পাকিস্তানের করাচি শহর। এক যুবক থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে শেক্সপিয়ারের সংলাপ বলছিল। নাম রবীন্দ্র কৌশিক। বয়স তখন মাত্র ২৩। নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এক দর্শক। সেই দর্শক আর কেউ নন, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক শীর্ষ কর্মকর্তা। ওই কর্মকর্তা রবীন্দ্রকে একা পেয়ে বলেছিলেন, তোমার অভিনয় অসাধারণ, কিন্তু তুমি কি সত্যিকারের সবচেয়ে বড় চরিত্রে অভিনয় করতে চাও, যে চরিত্রের নাম গুপ্তচর? রবীন্দ্র জিজ্ঞেস করেছিলেন, কি করতে হবে? উত্তরটা ছিল চমকপ্রদ। তোমাকে হয়ে যেতে হবে পাকিস্তানি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। নিজের পরিচয় নিজেই ভুলে যেতে হবে, তবেই তুমি পারবে। রবীন্দ্র কৌশিক রাজি হয়েছিলেন, আর সেই রাজি হওয়ার ফলেই পৃথিবীর ইতিহাসে তৈরি হয় এক অপারেশন ব্ল্যাক টাইগার। ১৯৭৫ সালের সেই সিদ্ধান্তের কয়েক মাস পর রবীন্দ্রের পুরনো পরিচয় মুছে গেল। তার নতুন নাম নবী আহমেদ শাকির। নতুন ঠিকানা করাচি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। নতুন ভাষা উর্দু, সেটাও পাকিস্তানি উচ্চারণে। নতুন সব কিছু। তাকে ট্রেনিং দিয়েছিল প্রায় ১ বছর। কিভাবে ইসলামিক স্টাডিজ মুখস্থ করতে হয়, কিভাবে পাকিস্তানি সমাজে মিশে যেতে হয়, কিভাবে সন্দেহ জাগলে নিজের গলা চিপে কথা বলতে হয়, সব কিছু। ১৯৭৬ সালের শুরুতে নবী আহমেদ শাকির নামে এক যুবক করাচি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। পড়ালেখার পাশাপাশি তিনি অংশ নিতেন ছাত্র রাজনীতিতে। খুব দ্রুতই তার বুদ্ধি এবং নেতৃত্বের গুণ লক্ষ্য করলেন সেখানকার শিক্ষক ও স্থানীয় নেতারা। কেউ জানত না এই নবী আহমেদের আসল কাজ ছিল পাকিস্তানের সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও পরমাণু প্রকল্পের তথ্য সংগ্রহ করা। তিনি অভিনয় করছিলেন একটি ভূমিকা, যার নাম বিশ্বাসযোগ্য পাকিস্তানি তরুণ। ১৯৭৮ সাল, নবী আহমদ শাকির স্নাতক শেষ করলেন। তার স্বপ্ন ছিল পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া, কারণ সেনাবাহিনীর ভেতরে ঢুকতে পারলেই তিনি ভারতের জন্য সবচেয়ে গোপন তথ্য সংগ্রহ করতে পারবেন। কিন্তু সেনাবাহিনীতে যোগ দেওয়া সহজ ছিল না। প্রথম ধাপ মেডিকেল ও ইন্টারভিউ। নবী আহমদ যখন ইন্টারভিউ বোর্ডের সামনে দাঁড়ালেন, অফিসাররা প্রশ্ন করলেন, তুমি কেন সেনাবাহিনীতে আসতে চাও? নবী আহমদ বললেন, আমি এই দেশকে ভালোবাসি, আমি মরতে রাজি এই দেশের জন্য। ইন্টারভিউ বোর্ডের সভাপতি এক জেনারেল পরে বলেছিলেন, ওই যুবকের চোখে আমি সত্যিকারের দেশপ্রেম দেখেছি। নবী আহমদ শাকির সিলেক্ট হয়ে গেলেন। আর সেদিন ভারতের রয়ের হেডকোয়ার্টারে খবর পৌঁছল, আমাদের লোক সেনাবাহিনীতে ঢুকেছে। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল, ৪ বছর রবীন্দ্র কৌশিক, যে এখন পাকিস্তান আর্মির অফিসার, দিন দিন ঊর্ধ্বে উঠছিলেন। প্রথমে ক্যাপ্টেন, তারপর মেজর। তার পোস্টিং ছিল পাঞ্জাব সেক্টরে, আর সেখান থেকেই তিনি যে তথ্য পাঠাচ্ছিলেন তা আক্ষরিক অর্থেই ভারতের জন্য স্বর্ণ সমান। পাকিস্তান সেনাবাহিনীর ট্রুপ মুভমেন্ট, সীমান্তে মজুদ অস্ত্রের পরিমাণ, এমনকি কাহুতার নিউক্লিয়ার প্ল্যান্টের গোপনীয়তা, সব কিছু চলে যাচ্ছিল নবী আহমেদ শাকিরের হাত ধরে ভারতের গোয়েন্দা সংস্থায়। তিনি যে পদ্ধতিতে তথ্য পাঠাতেন তা ছিল সিনেমার চেয়েও রোমাঞ্চকর। মাঝরাতে ক্যান্টিনের পেছনের দেয়ালে ক্রেটা দিয়ে গুঁজে রাখা ম্যাচবক্সে ভাঁজ করা কাগজ, লন্ড্রির ব্যাগের ভিতরে সিলাই করা মাইক্রোফিল্ম, নিয়মিত ডাক্তার দেখানোর নামে এক নির্দিষ্ট ফার্মেসিতে যাওয়া, সেখানে সিগারেটের প্যাকেটের ভিতরে বার্তা। তার কভার এতটাই শক্তিশালী ছিল যে পাকিস্তানি সেনা কর্মকর্তারা তাকে শেরে পঞ্জাব বলে ডাকতেন, মানে পাঞ্জাবের বাঘ। ১৯৮১ সালে এক ঘটনা। নবী আহমেদের পোস্টিংয়ের সময় এক পাকিস্তানি জেনারেল তাকে জিজ্ঞেস করেছিলেন, মেজর শাকির, তুমি কখনো ভারত গিয়েছ? নবী আহমেদ হেসে বলেছিলেন, না স্যার, আমি শুধু মানচিত্রে দেখেছি, আর দেখে লেগেছে দেশটাকে একদিন পাকিস্তানে নিয়েই ছাড়ব। জেনারেল হেসেছিলেন, পুরো রুম হেসেছিল। তারা জানতেন না ওই মেজর শাকিদের আসল জন্মস্থান রাজস্থানের শ্রীগঙ্গানগর। কিন্তু সব গুপ্তচর বৃত্তির এক পরিণতি আছে, আর সেই পরিণতি নিয়ে আসেন এক ব্যক্তি, ইনায়াত মাসিহা। ইনায়াত মাসিহাও ছিলেন রয়ের এজেন্ট, কিন্তু তিনি রবীন্দ্রের মতো পেশাদার ছিলেন না। ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাস,
লাহোরের একটি চায়ের দোকানে ইনায়াত মাসিহা গোপনে এক সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে তথ্য দিচ্ছিলেন। কথার ফাঁকে তিনি বলে ফেলেন, আমাদের একজন লোক পাকিস্তান আর্মিতে মেজর হয়ে বসে আছে। ওর নাম নবী আহমেদ শাকির। ও আসলে হিন্দু, নাম রবীন্দ্র কৌশিক। সেই সংবাদ প্রতিনিধি কিন্তু পাকিস্তানি গোয়েন্দার হয়ে কাজ করতেন। পরদিনই খবর পৌঁছে যায় আইএসআই-এর হাতে। ১৯৮৩ সালের ২০শে সেপ্টেম্বর রাত ১১টা। নবী আহমেদ শাকির তার কোয়ার্টারে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ দরজায় জোরে ধাক্কা। খোলার আগেই দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আইএসআই-এর সশস্ত্র ৭ সদস্য। তারা তাকে বলেনি কিছু, শুধু হাতকড়া পরিয়ে একটা কালো ভ্যানে তুলে নিয়ে গেল। শেষবারের মতো তিনি পাকিস্তানের আকাশ দেখেছিলেন সেই রাতে। পরবর্তী কয়েক মাস রবীন্দ্র কৌশিকের জন্য ছিল জাহান্নামের মতো। তাকে আটকে রাখা হয় লাহোরের কট্টর নির্যাতন কেন্দ্রে। ১৯৮৫ সাল পাকিস্তানের সামরিক আদালত রবীন্দ্র কৌশিককে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু আন্তর্জাতিক চাপে ও ভারতের গোপনে কূটনৈতিক তৎপরতায় মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। রবীন্দ্রকে পাঠানো হয় কোট লাখপাত কারাগারে, একই কারাগার যেখানে পরেই সরবজিৎ সিং বন্দী ছিলেন। কারাগারের ভেতরে রবীন্দ্র ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। টিবি, হৃদরোগ আর মানসিক অবসাদ। তবু তিনি আশা ছাড়েননি। তিনি ভাবতেন একদিন ভারত সরকার তাকে ফিরিয়ে আনবে, বদলা হিসেবে হয়তো কোনো পাকিস্তানি গুপ্তচরকে ছেড়ে দিয়ে। কিন্তু সেই দিন কখনো আসেনি। ২০০১ সালের ১৬ নভেম্বর পাকিস্তানের কোট লাখপাত কারাগারের এক কোণায় একা একা মৃত্যু হয় রবীন্দ্র কৌশিকের। শরীরে ছিল জ্বরে ভাঙা হাড়, মুখে ছিল শেষবারের মতো দেশের নাম। পাশে ছিল না কেউ, কোনো আত্মীয়, কোনো ভারতীয় কর্মকর্তা, কোনো মিডিয়া, কেউ নয়। পাকিস্তান তাকে গুম করে দেয়, অজ্ঞাত কবরে দাফন করা হয়। ঠিকানা কোথাও না। ভারতে রবীন্দ্র কৌশিকের স্ত্রী ও ছেলে ২৬ বছর অপেক্ষা করেছিল। তারা জানত না তিনি মারা গেছেন। তারা ভাবতেন তিনি এখনও বেঁচে আছেন, কোথাও আটক আছেন। ২০০৩ সালে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রথম খবর বেরোয় রবীন্দ্রের মৃত্যুর। তখনই জানা যায় তিনি মারা গেছেন ২০০১ সালে। মানুষটি নিজের দেশ ছেড়েছিল দেশের জন্য। সেই মানুষটির শেষ ঠিকানা আজও অজানা। থিয়েটারের মঞ্চ থেকে পাকিস্তান আর্মির মেজর, এক অভিনয় যা শেষ হয়েছিল এক গুম কারাগারের ভিজা মেঝেতে। একজন মানুষ নিজের পরিচয় মুছে দিয়ে দেশের জন্য বেঁচেছিল। শেষে পেল না কোনো সম্মান, না কোনো কবর। তবুও তার ত্যাগ রয়ে গেছে আমাদের নিরাপত্তায়। গুপ্তচররা হারিয়ে যায়, কিন্তু তাদের গল্প কখনো মরে না।